হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের সকলকে ওয়েলকাম। আমি তোমাদের জিওগ্রাফি মেন্টর সুস্মিতা ম্যাম থাকছি তোমাদের সাথে আজকে একটা ধামাকেদার সাজেশন নিয়ে, যেখানে আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে আমাদের যা যা 2 মার্কসের কোয়েশ্চেন, 3 মার্কসের কোয়েশ্চেন এবং 5 মার্কসের ইম্পর্টেন্ট যেই কোয়েশ্চেনগুলো অর্থাৎ সাজেস্টিভ যেই কোয়েশ্চেনগুলো আসতে পারে তোমাদের মাধ্যমিক পরীক্ষায়। মাধ্যমিক পরীক্ষা তো চলেই এলো, মানে দৌড়ে করা নাচ্ছে, তাই তো? তাই ভালো করে প্রিপারেশনের জন্য এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আরো ভালো করে মনোযোগ দিয়ে পড়ার জন্য আজকে আমার এই ক্লাস। কিন্তু এই ক্লাসটা শুরু করার আগে তোমরা কিন্তু একবার চট করে দেখে নাও আমাদের যে বিষয়ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা হয়েছে, যেখানে আমি সমস্ত ধরনের কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমাদের সাথে আলোচনা করেছি পার চ্যাপ্টার ওয়াইজ। সেই ভিডিওটা আগে ভালো করে দেখে নিয়ে আজকের এই সাজেশন ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। কেমন? কিন্তু এই সাজেশন ক্লাসটা শুরু করার আগে আমরা এক পলকে দেখে নিই যে কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের কি কি মার্কস ডিভিশন আসতে পারে। দেখো, আমাদের প্রাকৃতিক ভূগোলের টোটাল পার্ট থেকে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এই টোটাল পার্ট থেকে আমাদের 32 মার্কসের মানে 32 নাম্বারের কোয়েশ্চেন এসে থাকে। কেমন? পরিবেশ ভূগোল অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে আমাদের 8 মার্কসের কোয়েশ্চেন এসে থাকে, মানে 8 নাম্বারের কোয়েশ্চেন। সেগুলোর মধ্যে আমাদের বহু বিকল্প, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, ব্যাখ্যামূলক, দীর্ঘ উত্তরধর্মী সমস্ত কিছু মিশিয়ে আসে। কেমন? নেক্সট, আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ থেকে আমাদের আবারও 32 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, মানে 32 নাম্বারের কোয়েশ্চেন। মানে অনেকটা মার্কস কিন্তু আমাদের প্রাকৃতিক ভূগোলে থাকে এবং অর্থনৈতিক ভূগোলেও কিন্তু থাকে। নেক্সট, উপগ্রহ চিত্র এবং উপগ্রহ বিমান চিত্র এবং মানচিত্র থেকে আমাদের টোটাল 8 মার্কসের কোয়েশ্চেন এসে থাকে, অর্থাৎ আমাদের টোটাল থিওরিতে 90 মার্কস এবং প্র্যাকটিক্যালে 10 মার্কসের কোয়েশ্চেন এসে থাকে। কিন্তু আজকে আমরা আলোচনা করব আমাদের প্রাকৃতিক ভূগোলের একটা পার্ট অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল, এই 3টে পার্টের মধ্যে একটা পার্ট বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে আমাদের কি কি কোয়েশ্চেন আসতে পারে, আর যেখান থেকে তোমাদের পরীক্ষায় 32 মার্কসের কোয়েশ্চেন এসে থাকে। তাই খুব ভালো করে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা অবশ্যই তোমরা ফলো করো, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য একদম বেস্ট প্রিপারেশন হতে চলেছে। কেমন? তাহলে চলো প্রথমেই আমরা আলোচনা করব বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মানে বহু বিকল্প প্রশ্ন লক্ষণীয়, মানে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব। দেখো, এখানে কিন্তু স্পেসিফিক্যালি একটা কথা মেনশন করে দেওয়া আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। মানে যেই যে কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব সেগুলো শর্ট অ্যান্সার দিতে হবে, কোয়েশ্চেন মার্কস থাকবে 2, এবং বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমাদের পরীক্ষাও কিন্তু এই টার্মটা দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? কারণ সেখানে অরের অপশন থাকে, এইটা এই কোয়েশ্চেনের অ্যান্সার অথবা এই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু একটা কোয়েশ্চেনেই দেওয়া থাকে। তাই অবশ্যই এই টার্মটা ভালো করে দেখে নেক্সট কি কোয়েশ্চেন আছে দেখে তবেই কিন্তু তোমরা পরীক্ষায় অ্যান্সার দেবে। কেমন? চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে? জলবিভাজিকার সংজ্ঞা দাও। এই কোয়েশ্চেনটা এসেছিল আমাদের 2023 সালে, মানে খুব রিসেন্টলি এই কোয়েশ্চেনটা এসছে। জলবিভাজিকার সংজ্ঞা দাও, অথবা এর সাথে অর দিয়ে এসেছিল ইনসেলবার্চ কাকে বলে। ছোট্ট করে 2 মার্কসের কোয়েশ্চেনে অ্যান্সার দিতে গিয়ে জলবিভাজিকার সংজ্ঞা দাও, কি বলবে? যে একটি নদী অববাহিকা থেকে অপর একটা নদী অববাহিকা যে উচ্চভূমি দ্বারা পৃথক থাকে তাকে আমরা বলি কি? জলবিভাজিকা। খুব ছোট্ট করে গুছিয়ে লিখবে, অবশ্যই প্রপার অ্যান্সার, তাহলে দেখবে 2 মার্কস তোমাদের কেউ আটকাতে পারবে না 2 মার্কস পাওয়া। কেমন? নেক্সট আরেকটা কি কোয়েশ্চেন এসেছিল? ইনসেলবার্চ কাকে বলে, তাই তো? কি বলবে? মরুভূমিতে অবস্থিত কঠিন শিলায় গঠিত উচ্চভূমিগুলি বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় পেয়ে সমতল এবং অসামান্য যে গোলাকার শিখর দেশযুক্ত একটা উচ্চভূমি সৃষ্টি করে তাকেই আমরা কি বলি? ইনসেলবার্চ। একটা কিন্তু বলেছে ভূমিরূপ, দুটোই কিন্তু ভূমিরূপের বেসিসে, একটা মরুভূমি একটা নদী অববাহিকার। কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুব গুছিয়ে আমি বারবার বলছি প্রপারলি অ্যান্সার দিলে কিন্তু তোমাদের মার্কস পাওয়া কেউ আটকাতে পারবে না।
কেমন? চলো নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে আমাদের আছে পর্যায়নের সংজ্ঞা দাও অথবা পলল শঙ্কু। দুটো কিন্তু আলাদা টাইপের কোয়েশ্চেন, আর এই কোয়েশ্চেন দুটো এসেছিল তোমাদের 2022-এও যেমন এসছে, আবার 2012-তেও এসেছিল। তাহলে দেখো 10 ইয়ার্স গ্যাপে কিন্তু এসছে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এবং পড়ার জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেমন? তাহলে কি আছে? পর্যায়নের সংজ্ঞা দাও বা গ্রেডেশন আমরা যেটাকে বলি, তাই তো? পর্যায়নের সংখ্যা যখন সংক্ষেপে লিখতে হবে, বহির্জাত প্রক্রিয়ায় একত্রে ক্ষয়ও হয় আবার সঞ্চয়ও হয়। এই ক্ষয় এবং সঞ্চয়ের দ্বারা যে ভূমির উপরিভাগটা অনিয়মিতভাবে একটা রূপরেখার একটা সাধারণ তল গঠন করে, একটা তল নিয়ে, সাধারণ তল নিয়ে কিন্তু এই গঠন করার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি? পর্যায়ন বা গ্রেডেশন। আর নেক্সট কোয়েশ্চেন ছিল পলল শঙ্কু। এই পলল শঙ্কু কোথায় হয়? নদীতে হয়। যখন পর্বত থেকে, পার্বত্য প্রবাহ থেকে নদী আস্তে আস্তে সমভূমির দিকে আসে, তখন আস্তে আস্তে ক্ষয় সাধন করে, তখনই কিন্তু এই পলল শঙ্কু ভূমিরূপে সৃষ্টি হয়ে থাকে। কেমন? এই কোয়েশ্চেন দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা 2023-এ এসছে, 2022, 2012 মিশিয়ে এসছে। কেমন? চলো নেক্সট কি আছে? পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো অথবা তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। পাদদেশীয় হিমবাহ কথাটা শুনে কি মনে হচ্ছে? পর্বতের পাদদেশে যে হিমবাহ গড়ে উঠবে এবং যার চওড়া মোটামুটি হবে তোমার 65 কিলোমিটার এবং যা প্রস্থে হবে 45 কিলোমিটার মতো লম্বা। এই যে বিভিন্ন ধরনের হিমবাহ কিভাবে গঠন হচ্ছে সেটা তোমাকে 2 লাইনের মধ্যে বা 3 লাইনের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। নেক্সট তির্যক বালিয়াড়ি। তির্যক বালিয়াড়ির আরেকটা নাম আমরা কি বলতে পারি? যে বায়ুর গতিপথে আড়াআড়ি ভাবে গড়ে ওঠা বালিয়াড়িকেই কিন্তু আমরা বলি তির্যক বালিয়াড়ি, তাই তো? খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু অবশ্যই লিখে আসতে হবে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো। আর এই কোয়েশ্চেনটা এসেছিল 2022 সালে, মানে রিসেন্টলি এসেছিল কোয়েশ্চেনটা। নেক্সট ময়দান বলতে কি বোঝো অথবা কচ্ছের রণ কি? ময়দান বলতে কি বোঝো? কি বলবে? যে কর্ণাটক মালভূমির পূর্ব দিকে মৃদু ঢেউ খেলানো অনুচ্চ ভূমিভাগকে আমরা বলে থাকি কি? ময়দান। আমি ছোট্ট করে তোমাদের অ্যান্সার গুলো বলে দিচ্ছি, কিন্তু পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু লিখে আসতে হবে। আর প্রপারলি অ্যান্সার আরো ডিটেলসে জানতে গেলে চট করে একবার চ্যাপ্টার 1-এর কোয়েশ্চেন অ্যান্সার আলোচনাটা ভালো করে দেখে নাও। সেখানে এই সমস্ত কোয়েশ্চেন ইন ডিটেলসে দেখবে, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। কেমন? নেক্সট কোয়েশ্চেন কচ্ছের রণ কি? অবশ্যই কচ্ছের রণ কি বলবে? যে এলাকায় এক পাশে মরুভূমি রয়েছে এবং অন্যদিকে রয়েছে সমুদ্র, এবং কচ্ছের রণকে পৃথিবীর মানে বিভিন্ন পরিবেশ ভাবে বা যার মধ্যে রয়েছে ম্যানগ্রোভ এবং মরুভূমি উদ্ভিদ ইত্যাদি ইত্যাদি, একেই বলা হচ্ছে কচ্ছের রণ। কেমন? নেক্সট কোয়েশ্চেন প্রপাতকূপ কাকে বলে অথবা লোয়েসের সংজ্ঞা দাও। ছোট্ট করে 2 লাইন্সের মধ্যে লিখবে প্রপাতকূপ কাকে বলে। কঠিন শিলা এবং নরম শিলাতে আছড়ে পড়ে জলপ্রপাত যখন বিভিন্ন গর্তের সৃষ্টি করে, হাড়ির মতো এক একটা গর্তের সৃষ্টি হয়, তখন প্রপাতকূপের সৃষ্টি হয়। আর নেক্সট বলেছে লোয়েস কি ভূমিরূপ, কিভাবে সৃষ্টি হয় সেটা গুছিয়ে লিখতে হবে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু অনেকবার এসছে। দেখো 2020-তে এসছে, আবার 2014 সালেও এসছে। তাই এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এইবারের পরীক্ষার জন্য, মানে 2024-এর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সমস্ত কোয়েশ্চেনগুলোই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে সাজেস্টিভ কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনটা আরেকটু বেশি ইম্পর্টেন্ট। কেমন? নেক্সট হচ্ছে নগ্নিভবন কাকে বলে। নগ্নিভবন কি বলবে? যে নগ্নিভবনের অর্থ কি আমরা জানি? উন্মুক্ত করা, মানে যেখানে আবহবিকার, বিচূর্ণিক ভবন বা পুঞ্জিত ক্ষয় একসাথে প্রক্রিয়াটা হচ্ছে, এই 3টে প্রক্রিয়ার একসাথেই ফলাফল হচ্ছে নগ্নিভবন, অর্থাৎ শিলার উন্মুক্তকরণ হচ্ছে, তাই তো? আর এই কোয়েশ্চেনটা এসেছিল 2019 সালে তোমাদের পরীক্ষায়। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 7-এ অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় এবং তার সাথে অর দিয়ে আছে হিমশৈল কি? তাই তো এই কোয়েশ্চেনটা এসেছিল 2018 সালে। যেমন এখানে 2018 সালে এই দুটো কোয়েশ্চেন তোমাদের অর দিয়ে দিয়েছে, কোনো ইয়ারে কিন্তু অর দেয় না, মানে নর্মালি এই কোয়েশ্চেনগুলো থাকে। কেমন? অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়েছিল ইন ডিটেলসে তোমাদের লিখতে হবে, যে কিভাবে জলের মাধ্যমে, জলের ক্ষয়ের ফলে আমাদের অপসারণ গর্তের সৃষ্টি হচ্ছে। এছাড়াও এই ভূমিরূপে সৃষ্টি হচ্ছে বা বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে আমাদের ভূমিরূপে সৃষ্টি হচ্ছে ওই সৃষ্ট অপসারণ গর্ত, এই ভূমিরূপটা ইন ডিটেলসে লিখতে হবে। এছাড়াও দিয়েছে দেখো হিমশৈল কাকে বলে বা হিমশৈল কি? কি লিখবে? হিমশৈল কি, কেমন ভাবে হিমশৈল সৃষ্টি হলো, বিভিন্ন সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের ধাক্কায় হিমবাহের প্রান্ত ভাগ
ভাগ ভেঙে গিয়ে জলে ভাসতে থাকে। এই হিমশৈলের 1 ভাগ থাকে জলের উপরে এবং বাকি 9 ভাগ থাকে জলের নিচে। আর যদি খুব হাতে সময় থাকে বা একটু ড্রয়িং এ একটু তাড়াতাড়ি করে দিতে পারো তাহলে খুব বেটার হয় যদি পাশে একটা বক্স করে হিমশৈলেও একটা ড্র করে দিতে পারো পেন্সিল স্কেচ করে। কেমন? অবশ্যই চেষ্টা করবে যখন তোমরা কোনো কিছু লিখবে, মানে কোনো ডিটেলসে বোঝাতে গেলে অবশ্যই চেষ্টা করবে তার পাশে একটা রাইট সাইডে একটা ড্রয়িং করে দেবার, বক্স কেটে খুব সুন্দর করে একটা হেডিং দিয়ে। আর অবশ্যই যখনই লিখবে, ধরো হিমশৈল আঁকছো বা কোনো একটা ভূমিরূপ আঁকছো, জিওগেন, এসকার বা যাই ভূমিরূপ আঁকো, নিচে অবশ্যই চেষ্টা করবে নাম লিখে দেওয়ার। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের আছে পিণ্ড বিসরণ কি? ইন ডিটেলসে পিণ্ড বিসরণ কিভাবে সৃষ্টি হচ্ছে, যান্ত্রিক আবহবিকারের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিগুলোকে কাজে লাগিয়ে খণ্ড বিখণ্ড হয়ে প্রস্তর পিণ্ড বিসরণ যে কিভাবে সৃষ্টি হচ্ছে ইন ডিটেলসে একটু ছোট্ট করে লিখে দিতে হবে। আর এই কোয়েশ্চেনটা এসেছিল তোমাদের 2015 সালে, তাই এই কোয়েশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। স্বল্পমোচন কাকে বলে? বলে দিতে হবে স্বল্পমোচন কাকে বলে। আমরা কি পড়েছি যে শিলার স্তরের যখন উত্তপ্ত হয়ে নিচে বা পার্শ্বদেশ প্রসারিত হতে পারে না, উপরের দিকটা প্রসারিত হয়, মানে শিলার পার্শ্বদেশ বা শিলার নিচ প্রসারিত হতে পারে না, শিলার উপরের স্তরটা প্রসারিত হচ্ছে এবং শিলার উপরের স্তরটির অভ্যন্তরীণ শিলার স্তর শীতল হয়ে প্রশস্ত হয়ে যে খুলে যাচ্ছে, মানে খোলার মতো আস্তে আস্তে খুলে যায়, যার সাথে আমরা তুলনা করি পেঁয়াজের খোসার, তাই তো? এই পদ্ধতিটাকে একটু সুন্দর করে গুছিয়ে লিখে আসতে হবে। কেমন? আর এই যে স্বল্পমোচন প্রক্রিয়াটা আমরা বেশিরভাগ করে দেখতে পাই কোন শিলায়? গ্রানাইট শিলার ক্ষেত্রে। ওকে, চলো। আর এই কোয়েশ্চেনটা তোমাদের কত সালে এসেছিল? 2016 সালের পরীক্ষায় কিন্তু এটা এসেছিল। যেমন এরকম স্বল্পমোচন কাকে বলে দিয়েছে পরীক্ষায়, অন্যান্য যে আমাদের ভূমিরূপগুলো গড়ে ওঠে সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। কেমন? পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? 2017 সালের কোয়েশ্চেনে এসছে। কি বলবে যে এই যে সমুদ্র তরঙ্গের তুলনায় নদীর শক্তির পরিমাণ যখন বেশি হয় পাখির পায়ের মতো তখন বদ্বীপের সৃষ্টি হয়। আর ইন ডিটেলসে ছোট ছোট শাখা নদীতে বিভক্ত হয়ে যায়, তার জন্য দেখতে পাখির পায়ের মতো লাগে, সেটা একটু লিখে দিতে হবে। আর এই কোয়েশ্চেনটা আমাদের এসেছিল 2017 সালে, মানে এইগুলো খুব 2023-এও যে এসে গেছে তা নয়, তাই জন্য এই কোয়েশ্চেনগুলো আমি খুব ভালোভাবে তোমাদেরকে পড়ে যেতে বলবো তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য। আর যখনই এই কোয়েশ্চেনগুলো আসবে অবশ্যই চেষ্টা করবে যদি কোনো একটু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হয় খুব সুন্দরভাবে পরিষ্কার হাতের লেখায় পয়েন্ট ওয়াইজ লিখে আসতে, তাহলে মাধ্যমিকে তোমাদের থিওরিতে 90 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, অনেকেই পায় ফুল মার্কস। কেমন? তাই লেটার মার্কস কিন্তু থাকতেই হচ্ছে ভূগোলে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। হিমবাহ উপত্যকার আকৃতি ইউ এর মতো হয় কেন? কি করে হয়? যখন হিমবাহ ক্ষয় করতে থাকে, তাই তো? যখন সেটার পার্শ্বক্ষয় হয়, নিম্নক্ষয় হয়, তখনই কিন্তু আমাদের ইউ আকৃতির ভূমিরূপের সৃষ্টি হয় বা ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। এই কোয়েশ্চেনটা এসেছিল আমাদের 2015 সালের পরীক্ষাতে। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখো দিয়েছে ধারণ অববাহিকা কি? এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কোয়েশ্চেনটা কোনো ইয়ারে আসেনি, কিন্তু আমার দিক থেকে এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য এই বছরের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ধারণ অববাহিকা আমরা কি বলবো? যে নদীর কোনো গতিপথে বা নদীর উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে যখন প্রাথমিক পর্যায়ে অনেকগুলো ছোট ছোট প্রধান নদী গঠিত হয়, অনেকগুলো মানে প্রধান নদী গঠিত হয় এবং এরকম একটা মূল নদী এবং তার শাখা নদী উপনদী যে বিধৌত অঞ্চল হলো তাকে আমরা বলছি সেই নদীর ধারণ অববাহিকা। কেমন? এই কোয়েশ্চেনটা কিন্তু আমি আবারও বলছি, এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর জন্য। কেমন? নেক্সট, মন্থকূপ কাকে বলে? গ্রস্ত উপত্যকা কাকে বলে? এগুলো শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, কিন্তু খুব সুন্দরভাবে নদীর যে গতিপথে কিভাবে মন্থকূপের সৃষ্টি হলো, নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে গ্রস্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হলো, যে দুটোই চ্যুতির মধ্যবর্তী অংশ যখন বসে যাচ্ছে এই অবনমনের ফলে সৃষ্টি হচ্ছে গ্রস্ত উপত্যকা। এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
নেক্সট দেখো হিমপ্রাচীর কি কোয়েশ্চেনে আছে এবং ডিমের ঝুড়ি ভূমিরূপ বলতে কি বোঝো। হিমপ্রাচীর কি বলবে, উত্তর আমেরিকার পূর্ব উপকূলে উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোত, ঘন নীল জল যার এবং দক্ষিণমুখী শীতল ল্যাব্রাডর স্রোতের প্রায় সবুজ জলের মধ্যে এমন একটা বিভাজন রেখা দেখতে পাওয়া যায় যাকেই আমরা বলি হিমপ্রাচীর বা কোল্ড ওয়াল। নেক্সট হচ্ছে ডিমের ঝুড়ি ভূমিরূপ। হিমবাহিত মানে হিমবাহের ফলে এই ভূমিরূপের সৃষ্টি হয় যখন হিমবাহ দ্বারা বাহিত অনেক নুড়ি, বালি, কাকর, পাথর খণ্ডগুলো পর্বতের পাদদেশে বা নিম্নভূমিতে এক স্থানে সঞ্চিত হয় এবং এই সঞ্চিত টিলাগুলোকে বলা হয় ড্রামলিন। আর যখন অনেকগুলো ড্রামলিন একসাথে সঞ্চিত হচ্ছে, দূর থেকে মনে হয় পুরো ডিম ভর্তি একটা ঝুড়ি, মানে যাকে আমরা বলি এগ অফ বাস্কেট, তাই তো, একেই বলা হয় ডিমের ঝুড়ি ভূমিরূপ। তাহলে দেখো এখান থেকে আমাদের কি কি 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে বা ইম্পর্টেন্ট যা যা কোয়েশ্চেন গুলো বা সাজেস্টিভ কোয়েশ্চেন গুলো আমরা কিন্তু আলোচনা করে নিলাম। নেক্সট এবার আমরা আলোচনা করব সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি আবারও বলছি লক্ষণীয় মানে অর যে কোয়েশ্চেন গুলো থাকে যার প্রশ্নমান থাকবে 3, মানে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন 3 মার্কসের কোয়েশ্চেন গুলো আমরা এবার দেখে নিই। প্রথম প্রশ্ন, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। এই কোয়েশ্চেনটা এসেছিল আমাদের 2023, 2019 দুটো সালেই এসেছিল, 2024-এ যে আসবে না তার কিন্তু কোনো মানে নেই। আমরা কি বলবো, আমি আবারও তোমাদের বলে দিচ্ছি, যখন তোমাদের এইদিকে তোমরা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি লিখলে, এদিকে তির্যক বালিয়াড়ি লিখলে, অবশ্যই যখন পার্থক্য লিখবে এইখানে বিষয় কথাটা লিখে দিয়ে, ধরো এইখানে তুমি সংজ্ঞা দিলে, এইখানে তুমি উপাদান দিলে, তুমি যেই যেই পয়েন্টের বেসিসে পার্থক্যগুলো লিখবে বা এখানে তুমি ভূমিরূপ দিলে বা আকার দিলে, যেই যেই পয়েন্টের বেসিসে তোমরা এই পার্থক্যগুলো লিখবে, অবশ্যই এই বিষয়ের মধ্যে সেই পয়েন্টগুলো অবশ্যই মেনশন করে দেবে, যেটা তোমাদের পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলে দিচ্ছি, যদি তোমাদের অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লিখতে বলে তাহলে কি বলবে, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি সমান্তরাল ভাবে সৃষ্টি হয়, তির্যক বালিয়াড়ি অর্ধচন্দ্রাকৃতি বা আড়াআড়ি ভাবে সৃষ্টি হয়। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি পর্বতে অনুবাদ বা প্রতিবাদ ঢালে সৃষ্টি হতে পারে, এটা একটা শক্তিশালী বালিয়াড়ি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। নেক্সট তির্যক বালিয়াড়ি আমরা কি বলতে পারি, এটা অনুবাদ ঢালে সৃষ্টি হয়, আড়াআড়ি ভাবে সৃষ্টি হয়। অনুদৈর্ঘ্য বালিয়াড়ির থেকে তির্যক বালিয়াড়ির আরেকটা নাম কি, বারখান, আবার অনুদৈর্ঘ্য বালিয়াড়ি সিফ বালিয়াড়ি, তাই তো। তাই এই যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলোই খুব সুন্দরভাবে গুছিয়ে তোমাদের খাতায় প্রেজেন্ট করে আসতে হবে, আর সেই দায়িত্ব কিন্তু পুরোপুরি তোমার। আমি যেমন তোমাদের সাজেস্টিভ কোয়েশ্চেন দিয়ে বা এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে আমি আলোচনা করে দিচ্ছি, কিন্তু প্রপার প্রেজেন্টেশনের দায়িত্ব কিন্তু খাতায় তোমার, মানে নাম্বার হাতে, মার্কসটা কিন্তু তোমাদের হাতেই থাকবে। তাই পাওয়ার দায়িত্ব অবশ্যই তোমার আর হেল্প করার দায়িত্ব আমার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। আমরা উষ্ণ মরু অঞ্চলে বায়ু কার্যের প্রাধান্য কেন দেখতে পাই, তার কারণ কি আমরা বলতে পারি যে সেখানে বাধাহীনভাবে বায়ু প্রবাহিত হয়, কম পরিমাণে বৃষ্টিপাত হয়, উদ্ভিদ খুব কম পরিমাণে থাকে, তাহলে তাই জন্য কি হয়, বায়ু প্রবল বেগে নিজের ইচ্ছা মতো মানে প্রবাহিত হতে পারে, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, উপনদী এবং শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। আমরা উপনদী কাকে বলি, যখন কোনো নদী অন্য নদীতে এসে মেশে তখন তাকে বলি উপনদী। আর শাখা নদী কি বলবো, যে কোনো নদী যখন অন্য একটা নদীর সৃষ্টি বলে, কোনো নদী অন্য একটা নদীর থেকে যখন সৃষ্টি হয় তখন তাকে বলি শাখা নদী। এই যে উপনদী শাখা নদীরও যখন তোমরা পার্থক্য লিখবে, সংজ্ঞা লিখবে, প্রবাহ লিখবে বা গতিপথ লিখবে বা উদাহরণ দেবে, এই যে পয়েন্টগুলো আমি বললাম অবশ্যই ওই বিষয়ের মধ্যে নাম পয়েন্ট মেনশন করে দেবে। দেখো এই কোয়েশ্চেন দুটো তোমাদের অর মার্কস দিয়ে এসেছিল, এটা 2022-এও এসেছিল, আবার 2017-তেও কিন্তু তোমাদের এই কোয়েশ্চেন দুটো এসেছিল। তাই এই কোয়েশ্চেন দুটো কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কেমন। চলো নেক্সট দেখি,
নদীর বহন কার্যে 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো 2020 সালে এসেছিল। তাই এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, যে নদীর বহন কার্যের ফলে কি কি ভূমিরূপ গড়ে উঠতে পারে বা কি কি প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠতে পারে। এই কোয়েশ্চেনটা এসছে ভাসমান প্রক্রিয়া, প্রথম প্রক্রিয়া। নেক্সট যখন বলবো আমরা লম্ফদান, যখন নদী যখন প্রবাহিত হয়, পাথর নুড়ি বালি কাকরগুলো যখন এরকম ভাবে লাফিয়ে লাফিয়ে নদীর প্রবাহের সাথে সাথে প্রবাহিত হয়, তাই তো। নেক্সট আমরা কি বলতে পারি, গড়ানে প্রক্রিয়া। নদীর জল যেমন ভাবে প্রবাহিত হচ্ছে, সেই জলের সাথেই পদার্থগুলো গড়িয়ে গড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। আর দ্রবণ মানে মিশে গিয়ে বা গুঁড়ো গুঁড়ো হয়ে যখন নদীবাহিত পদার্থগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। এই ভাসমান, লম্ফদান, গড়ানে, দ্রবণ, তোমরা যদি এইখানে যখন নাম বলে দিয়েছে যে সংক্ষেপে আলোচনা করো, তোমরা যদি সেই মতো শুধু এই নামগুলোই লিখে দিয়েছো, তাহলে কিন্তু কেউ নাম্বার দেবে না তোমাদের, কেউ নাম্বার দেবেই না। হয়তো 3 মার্কসের মধ্যে হাফ মার্কস দেবে তোমাদেরকে। তার জন্য এই যে ভাসমান প্রক্রিয়া আমি টার্মটা বলে তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম, তোমাদের ঠিক সেই রকম ভাবে ব্যাখ্যা করে দিয়ে আসতে হবে। নেক্সট লম্ফদান প্রক্রিয়া, গড়ানি প্রক্রিয়া, দ্রবণ প্রক্রিয়া। ধরো তোমাদেরকে যদি এখানে বলা হয়, ধরো এখানে তুমি ভাসমান প্রক্রিয়া লিখলে, কেমন 1 মার্কস দিয়ে। এখানে তুমি তার আলোচনা করলে, আলোচনা করার পাশে অবশ্যই ভাসমান প্রক্রিয়া আমি যেমন তোমাদের ছোট্ট করে একটা ড্রয়িং এর মাধ্যমে বোঝা দিলাম, আমি কি থরি তোমাদের অ্যানিমেশনের মাধ্যমে বোঝালাম নাকি নদীকে টেনে এনে বোঝালাম? বোঝালাম না তো। ঠিক তোমাদেরও এখানে একটা ড্রয়িং করে দিতে হবে, ভাসমান প্রক্রিয়া বলো। নেক্সট যখন লম্ফদান প্রক্রিয়া বলবে, সেগুলো লিখে অবশ্যই খাতার রাইট সাইডে ড্রয়িং করে দিয়ে আসবে, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তাহলে দেখবে এইখানে যে 3 মার্কসে তোমরা 3 মার্কসই পাবে। কেমন? এই কোয়েশ্চেনটা ছিল কিন্তু তোমাদের 2020 সালে, তাই এই কোয়েশ্চেনটা এই বছরের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে উঠতে পারে তোমরাই ভেবে দেখো। পলি রাশির পরিমাণের জন্য, যখন নদী নিম্ন গতিতে এসে সমস্ত কিছু আস্তে আস্তে সঞ্চয় করে থাকছে, সেখানে পলির পরিমাণ প্রচন্ড থাকছে, তাই জন্য। এছাড়াও সমুদ্রের ঢেউ এবং জোয়ার ভাটা, বায়ু প্রবাহ এবং অগভীর উপকূল ভাগ, এই বিভিন্ন কারণের জন্য যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় ব্যাখ্যা করে লিখে আসতে হবে। একটু বেশি লিখতে হবে না, যেহেতু 3 মার্কসের কোয়েশ্চেন, কিন্তু প্রপার অ্যান্সার দিয়ে তোমাদের লেখাটা লিখে আসতে হবে। আর এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের 2018 সালে এসেছিল, তাই এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কেমন? চলো নেক্সট দেখি কি আছে। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি? এটা কিন্তু আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2011 সালের পরীক্ষায় কিন্তু এটা এসছিল। কেন? যে পশ্চিম বাহিনী নদীগুলো হচ্ছে স্বল্প দৈর্ঘ্যের, সেখানে প্রচুর ভগ্ন উপকূল আছে, সেখানকার নদীর ঢালগুলো খারাপ প্রকৃতির, উপনদীর সংখ্যা বেশি। এই বিভিন্ন ধরনের কারণ যে আমি পয়েন্ট করে বললাম, তোমরা এই পয়েন্টগুলো যেমন লিখবে তার ব্যাখ্যা লিখবে অবশ্যই। যখন আমি একটা করে পয়েন্ট বলছি তার ব্যাখ্যা অবশ্যই করে দিয়ে আসবে। 3 মার্কসের কোয়েশ্চেন বলে আমি 3টে পয়েন্ট লিখলাম, আমি 3 মার্কস পেয়ে যাব তা কিন্তু নয়। পয়েন্টের আন্ডারে যতটা যার ডেফিনেশনের প্রয়োজন অবশ্যই লিখবে। কেমন? চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য আমরা সকলেই জানি। যান্ত্রিক আবহবিকারে তোমরা সংজ্ঞা দিতে পারবে, প্রক্রিয়া দিতে পারবে, কোন আবহবিকারে আমাদের মানে কি কি ভূমিরূপে সৃষ্টি হয় সেটা বলতে পারবে, কোথায় কোন আবহবিকারে সংকোচন প্রসারণ বেশি বল বেশি হয় সেগুলো লিখতে পারবে। এই যে এক একটা পয়েন্ট বললাম, সংজ্ঞা, প্রক্রিয়া, বল, উদাহরণ, এগুলো কিন্তু পার্থক্যে এক একটা বিষয়ে পয়েন্ট করে পার্থক্যগুলো তোমাদের প্রেজেন্ট করে আসতে হবে। কেমন? এটা কিন্তু কোনো ইয়ারে এখনো পর্যন্ত আসেনি তোমাদের পরীক্ষায়, কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 মার্কসের দিক থেকেও আসতে পারে, আবার 5 মার্কসেও কিন্তু এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। কেমন? নেক্সট কি আছে? জৈব আবহবিকারের বা জৈবিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষেপে আলোচনা করো। এই যে প্রক্রিয়াগুলো যখনই বলছে সংক্ষেপে আলোচনা করো, চেষ্টা করবে আগে প্রক্রিয়াটা কি সেইটা আগে বলে দেওয়া। যে জৈবিক আবহবিকার বলতে আমি এইটা বুঝে থাকি, যখন বিভিন্ন ধরনের জৈব পদার্থ
বা পচনশীল পদার্থ, ধরো গাছের পাতা বা উদ্ভিদের দেহ বা মৃতদেহ বা কোনো প্রাণীর মৃতদেহ, সমস্ত কিছু মাটিতে মিশে যখন একটা হিউমাস বা হিউমিফিকেশন, এই যে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জৈবিক আবহবিকার প্রক্রিয়াটা হচ্ছে, সেইটার আগে ডেফিনিশন লিখে তারপরে এই প্রক্রিয়াটা সংক্ষেপে আলোচনা করবে। কেমন? এই কোয়েশ্চেনের পর আমরা কি আলোচনা করব? গ্রাবরেখার সংক্ষিপ্ত বিবরণ দাও। গ্রাবরেখার সংক্ষিপ্ত বিবরণ দাও বলতে আমরা কি বলবো? যে হিমবাহের অবক্ষেপণ বা সঞ্চয় কার্যের ফলে গ্রাবরেখা সৃষ্টি হয়। গ্রাবরেখার অনেকগুলো ভাগ আছে, প্রান্ত গ্রাবরেখা, পার্শ্ব গ্রাবরেখা, আরো বিভিন্ন ধরনের ভাগ আছে, কিন্তু পরীক্ষায় আগে গ্রাবরেখার সংক্ষিপ্ত বিবরণ দাও বলতে প্রথমে 2 লাইনে সংজ্ঞা দেবে, বলতে কি বোঝো দেবে, তারপরে এর যে ভাগগুলো সেগুলো 2-3টে ভাগের নাম লিখে সেগুলো ছোট্ট 2 লাইনে মেনশন করে দিয়ে আসতে হবে যে বলতে কি বোঝো। কেমন? এই যে গ্রাবরেখার সংক্ষিপ্ত বিবরণ বলতে অনেক লিখতে হবে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার তা কিন্তু নয়, কিন্তু প্রপার লিখতে হবে। যদি আমি কোনো কিছুর বৈশিষ্ট্য জানতে চাই, আমার যদি 5টা বৈশিষ্ট্য মনে থাকে কিন্তু কোয়েশ্চেন নাম্বারের মার্কসে 2 নাম্বার আছে বা 2 মার্কসের কোয়েশ্চেন, আমি যে 5টাই লিখে দিয়ে আসবো তা নয়, কিন্তু সেটা তোমাদের হবে বোকামি। তাহলে কি তোমার ওখানে টাইমটাও নষ্ট হচ্ছে, তোমার স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে। তাই চেষ্টা করবে 2 মার্কসের যখন কোনো পার্থক্য আসবে 3টে কি 4টে ম্যাক্সিমাম লিখে দিয়ে আসছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট যে টপিকগুলো বা ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো লিখে দিয়ে আসার চেষ্টা করবে। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। রসে মতানে এবং ড্রামলিনের মধ্যে পার্থক্য বলেছে। রসে মতানে হিমবাহের ফলে সৃষ্টি হয়, ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, হিমবাহ ক্ষয়কার্যের ফলে উচ্চ পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়, কিন্তু ড্রামলিন কিন্তু পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। হিমবাহের ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে বা হিমবাহ এবং জলধারার যে সঞ্চয় কার্যের ফলে আমাদের ড্রামলিনের সৃষ্টি হয়, কিন্তু এটা পর্বতের পাদদেশে হয়। রসে মতানে কিন্তু পর্বতের উচ্চ পার্বত্য অঞ্চলে হয়। কেমন? এই যে পার্থক্যগুলো বললাম, কিসের দ্বারা হয়, কিভাবে হয়, কোথায় হয়, কি ভূমিরূপে সৃষ্টি করছে, আবারও বলছি বিষয় মেনশন করে তারপরে এর পার্থক্যগুলো লিখবে। কেমন? চলো নেক্সট কি আছে দেখি। ইয়ারদাং, জিউগেন এবং বারখানের পার্থক্য লেখো। ধরো তোমাদের পরীক্ষায় ইয়ারদাং এবং বারখানের পার্থক্য আসতে পারে, আবার জিউগেন এবং বারখানের পার্থক্য আসতে পারে, ঘুরিয়ে আসতে পারে, কিন্তু তাই জন্য আমি 3টে পার্থক্য একসাথে দিয়ে এখানে কোয়েশ্চেনটা করেছি। আমরা জানি কি ইয়ারদাং বায়ুর ক্ষয় কার্যের ফলে হয়, এটা হচ্ছে উল্লম্ব ভাবে হয়, উল্লম্ব ক্ষয় কার্যের ফলে। জিউগেন কি? তাও বায়ুর ক্ষয় কার্য, কিন্তু সেটা হচ্ছে অনুভূমিক ভাবে ক্ষয় কার্যের ফলে। কিন্তু বারখান সেটা হচ্ছে কিসের ফলে? বা তির্যক বালিয়ারি আড়াআড়ি ভাবে বায়ুর ক্ষয় কার্যের ফলে। এই যে টাইপস গুলো আলাদা আলাদা ভূমিরূপে সৃষ্টি হচ্ছে, কিভাবে সৃষ্টি হচ্ছে, কিভাবে গঠন হচ্ছে, সেগুলো কিন্তু এইখানে তোমাদেরকে মেনশন করে দিয়ে আসতে হবে প্রপার পার্থক্যের মধ্যে। কেমন? এই যে কোয়েশ্চেনগুলো আলোচনা করছি এগুলো তোমাদের জন্য সাজেস্টিভ কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাধ্যমিক পরীক্ষার জন্য। তাই খুব ভালো করে প্রিপারেশন নাও, সবাইকে বেস্ট উইশেস, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তার সাথে কিন্তু শরীর সুস্থ রাখো। কেমন? শরীর সুস্থ না থাকলে মাধ্যমিক পরীক্ষা এমনিতেই ঠিকঠাক হবে না। তাই সবাই শরীর সুস্থ রেখে মন দিয়ে পড়াশোনা করে পড়াশোনা চালিয়ে যাও। কেমন? চলো নেক্সট এবার আমরা আলোচনা করব এই চ্যাপ্টার থেকে, মানে চ্যাপ্টার 1 থেকে আমাদের কি দীর্ঘ ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে, যার কোয়েশ্চেন মার্কস থাকবে 5 মার্কসে। ওকে, চলো। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। দেখো এই কোয়েশ্চেনগুলো যেমন এখানে 5 মার্কসে দিয়েছে, তোমাদের 3 মার্কসেও কিন্তু আসতে পারে, আসতেই পারে। আর এই কোয়েশ্চেনগুলো তোমাদের এসেছিল, দেখো 2023-এ এসছে, 2019-এ এসছে, আবার 2012-তে এসছে, মানে 3টে ইয়ার এই কোয়েশ্চেন রিপিট হয়েছে। যদি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কি কি আছে? ভি আকৃতির উপত্যকা, আই আকৃতির উপত্যকা, গিরিখাত আছে, মন্থকূপ আছে। এই যে আমি ভূমিরূপগুলোর কথা বললাম, তোমাদের খাতায় কি করতে হবে? ভূমিরূপের নাম লিখবে, ভি আকৃতির উপত্যকা, এর ডেফিনেশন লিখবে, রাইট সাইডে অবশ্যই ড্রয়িং করে দিয়ে আসবে। ভি আকৃতির উপত্যকা ড্রয়িং করা খুবই সোজা, গিরিখাত ড্রয়িং করতে পারবে, বা মন্থকূপ বলো, আই আকৃতি বলো। এই যে নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে অবশ্যই ড্রয়িং করে খুব সুন্দরভাবে খাতায় প্রেজেন্ট করে দিয়ে আসবে। তাহলে এই 5 মার্কসে তোমরা 5 মার্কস পাচ্ছই পাচ্ছ। কেমন?
চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। মধ্যগতির নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ মেনশন করে দিয়েছি, কিন্তু চিত্র সহ বর্ণনা দাও। কোয়েশ্চেনটা এসছে তোমাদের 2022 সালে। মধ্যগতির নদীর সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপের সৃষ্টি হয়? পলল শঙ্কু সৃষ্টি হয়, পলল ব্যজনী ভূমিরূপের সৃষ্টি হতে পারে, স্বাভাবিক ভূমিরূপের সৃষ্টি হতে পারে, নদী বাঁক, বদ্বীপ, এই বিভিন্ন ধরনের ভূমিরূপের কিন্তু সৃষ্টি হতে পারে নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে। আবারও রিপিট করছি, পয়েন্ট লিখবে, ডেফিনেশন লিখবে, ড্রয়িং অবশ্যই করবে, ড্রয়িং অবশ্যই করবে। আগে ড্রয়িং করে তারপরে পারলে লিখবে, কিন্তু খাতায় ড্রয়িং অবশ্যই করে দিয়ে আসবে। ধরো একদম পরীক্ষায় লিখছো তোমরা একদম লাস্ট মোমেন্ট, কেমন? ধরো তুমি ড্রয়িংটা করেছো, লিখতে পারোনি, তাও তুমি এটা এক্সপেকটেশন রাখতে পারবে আমি ড্রয়িং করে এসেছি, আমি ওইখানে হাফ মার্কস বা 1 মার্কস হলেও পাবো, কেমন? তাই অবশ্যই চেষ্টা করবে যে ড্রয়িংটা করে দিয়ে আসার। বা যখন যেটা ধরো যেটা রেসপেক্টে আমি ড্রয়িং করতে পারবো না সেটা আমরা করতে পারবো না, কিন্তু যেই ভূমিরূপগুলো বিশেষ করে এই যে আমরা প্রাকৃতিক ভূগোল পড়ছি সেখানে কিন্তু আমাদের ড্রয়িং দিতেই হবে। আমি তোমাদের কখনোই বলবো না তোমরা অর্থনৈতিক ভূগোল যখন লিখবে তখন তোমরা ড্রয়িং দাও, আমি কখনো বলবো না, কিন্তু যখন তোমরা প্রাকৃতিক ভূগোলের কোনো কোয়েশ্চেন অ্যান্সার লিখছো অবশ্যই কিন্তু তোমরা ড্রয়িং করে দিয়ে আসবে, কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। আগেরটা ছিল নদী, এটা হিমবাহের সঞ্চয়ের ফলে বলেছে। হিমবাহের সঞ্চয়ের ফলে গ্রাবরেখা, পার্শ্ব গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, সেই গ্রাবরেখার মধ্যেই ধরো তোমরা একটু ছোট্ট করে লিখে দিলে, ড্রামলিং লিখলে, কেম লিখলে, এস্কার লিখলে, এই যে এতগুলো ভূমিরূপ এগুলো লিখে ড্রয়িং করে ডেফিনেশন দিতে হবে। আর এই কোয়েশ্চেনটা কিন্তু দেখো তোমাদের 2022 সালে এসছে, 2016 সালেও কিন্তু এসছিল, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ইয়ারের জন্য এই প্রশ্নটা, কেমন? নেক্সট কোয়েশ্চেন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ, আবারও বলে দিচ্ছে চিত্র সহ বিবরণ দাও। তাহলে কি বলতে পারি? আর এই কোয়েশ্চেনটা এসেছিল আমাদের 2022 সালে এবং 2013 সালের পরীক্ষায়। চিত্র সহ বিবরণ দাও বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের। কি কি বলতে পারি? গৌড় বলতে পারি, জিউগান ভূমিরূপের কথা বলতে পারি, ইয়ারদাং ভূমিরূপ, ইনসেলবার্জ, মানে অনেক ভূমিরূপ আছে আমাদের বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট। মেসা আছে, বিউট আছে, আর এগুলো ড্রয়িং করা কিন্তু সত্যি খুব সোজা। বাড়িতে প্র্যাকটিস করো, বাড়িতে একটা খাতা নাও, যেই খাতায় তোমরা বায়ুর ক্ষয় কার্য, বায়ুর সঞ্চয় কার্যের একটা পেজে সমস্ত ভূমিরূপগুলো আঁকলে উইথ নেম। আবার আরেকটা পেজ নাও যেখানে তোমরা নদীর ক্ষয় কার্য, নদীর সঞ্চয় কার্যের ফলে যতগুলো ভূমিরূপ হতে পারে সেটা তোমরা ড্রয়িং করলে চার্ট করে। নেক্সট তোমরা আবার হিমবাহের ক্ষেত্রেও ঠিক এইরকম ভাবে, বা যান্ত্রিক আবহবিকার বা রাসায়নিক আবহবিকারের ফলে আমাদের কি কি ভূমিরূপের সৃষ্টি হতে পারে, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, এই যে এতগুলো আমাদের ড্রয়িং আছে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে, সেগুলোর এক একটা করে চার্ট বানাও। দরকার পড়লে বারবার করে প্র্যাকটিস করো, হ্যান্ড রাইটিং এর স্পিড বাড়াও। মাধ্যমিক পরীক্ষায় টাইমটা যে কিভাবে তোমাদের চলে যাবে তোমরা বুঝতেই পারবে না, তাই হ্যান্ড রাইটিং এর স্পিড বাড়াও, মানে ড্রয়িং যে করবে সেটার স্পিড বাড়াও, দেখবে পরীক্ষায় ভালো মার্কস পাওয়া তোমাদের কেউ আটকাতে পারবে না, কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে আমাদের পেডিমেন্ট গঠন হয়, বাজাদা ভূমিরূপের সৃষ্টি হয়, ওয়াদি ভূমিরূপের সৃষ্টি হয়। এই কোশ্চেনে কিন্তু দেখো চিত্র সহ মেনশন করেনি, তাহলে চিত্র সহ মেনশন করেনি বলে তোমরা যে ড্রয়িং করবে না সেই ভুলটা একদম করবে না, কেমন? এই কোয়েশ্চেনটা তোমাদের এসেছিল 2022 সালে এবং 2017 সালের পরীক্ষায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও। 2020, 2014, মানে প্রত্যেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তো রিপিট হয়েছে, মানে খুব কম কোয়েশ্চেন আছে যে রিপিট হয়নি। বেশিরভাগ কোয়েশ্চেন যেটা 2023 এসছে, যেটা 19 এসছিল বা 18তে এসছিল, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু কম বেশি রিপিট হয়েছে। তাই এই হিমবাহের ক্ষয়কার্যের 3টি ভূমিরূপের মধ্যে তোমরা কি লিখতে পারো? করি বা সার্কের কথা লিখতে পারো, এরিটি, ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড, রসিমতানে প্রচুর ভূমিরূপ আছে যেগুলো তোমরা লিখবে, ড্রয়িং করবে আর পাতা উল্টাবে লিখে লিখে, কেমন? ওই লিখে লিখে খাতা ভর্তি করবে সেটা বলিনি, প্রপার অ্যান্সার দিয়ে প্রপার ড্রয়িং করে সেখানে অ্যান্সারটা কমপ্লিট করে লিখবে, কেমন? চলো নেক্সট।
হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। কোয়েশ্চেনটা এসেছিল 2018 সালে। কি কি হতে পারে হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপের? বহির্বিধৌত সমভূমি সৃষ্টি করতে পারে, ড্রামলিনের সৃষ্টি করতে পারে হিমবাহ এবং জলধারা, আমরা পড়লাম বা আমি বললাম এক্ষুনি। কেটেল বা কেটেল হ্রদের সৃষ্টি করতে পারে, কেম, এসকার, এই বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হতে পারে। কিন্তু এই যে ভূমিরূপগুলোর কথা বললাম, এখানে কিন্তু সঞ্চয় কার্যের ফলে কোনো ভূমিরূপের নাম মেনশন করে দেওয়া নেই বা কতগুলো ভূমিরূপ লিখতে হবে তা মেনশন করা নেই। তাই আমি বলছি তোমাদেরকে 5 মার্কসের কোয়েশ্চেন তো চেষ্টা করবে 4 থেকে 5টা অবশ্যই ভূমিরূপ লিখে দেওয়ার। কেমন? যখন তোমাদের 3টে কোয়েশ্চেন 3টে ভূমিরূপ বলে দিচ্ছে সেটা আলাদা বিষয়, কিন্তু এখানে যেহেতু বলেনি, চেষ্টা করবে 4 থেকে 5টা অবশ্যই ভূমিরূপকে লিখে দিয়ে আসা। কেমন? নিজের দিক থেকেও একটু সেফ থাকা ভালো। কেমন? তাহলে দেখো এই অধ্যায় থেকে বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে আমাদের কি কি 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোয়েশ্চেন আসতে পারে আমরা আলোচনা করে নিলাম। আমি কিন্তু একবারও বলছি না বইটা ভালোভাবে পড়বে না, বই অবশ্যই ভালোভাবে পড়বে। এই সাজেস্টিভ কোয়েশ্চেন যেমন আমি তোমাদেরকে বলে দিলাম এই চ্যাপ্টার থেকে, বই আগে পড়ে তারপরে সাজেস্টিভ এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো দেখবে। বই আগে ভালো করে পড়ো, বই পড়া একদমই মানে আমি বারণ করব না বা বই পড়া বন্ধ করবে না। বই হচ্ছে টেক্সট বুক, মানে যেখান থেকে তুমি নিজে যে বোঝার ক্ষমতাটা সেখান থেকে আনতে পারবে। তারপর তো আমার সাজেস্টিভ কোয়েশ্চেন আছেই তোমাদের জন্য পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য। তাই অবশেষে সবার জন্য থাকছে অল দ্য বেস্ট। আজকের চ্যাপ্টারটা মানে চ্যাপ্টার 1 থেকে আমাদের কি কি সাজেস্টিভ কোয়েশ্চেন ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে আমরা আলোচনা করে নিলাম। মানে এর বাইরে বলছি না কোনো কোয়েশ্চেন আসতে পারবে না, কিন্তু এই কোয়েশ্চেনের থেকে তোমরা 50% কেন বলবো 90% তোমরা পাবে যে এই চ্যাপ্টারের এই যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম 99% এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই, তার গ্যারেন্টি দিচ্ছি আমারও তোমাদের সুস্মিতা ম্যাম। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে থাকছি চ্যাপ্টার 2 এর সাজেস্টিভ আলোচনা নিয়ে। তাই ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। মাধ্যমিক পরীক্ষা করা নাড়ছে, তাই সুস্থ অবশ্যই থাকতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। টাটা।